নমস্কার, আমি সেবা আচার্য। আজ একেবারে অন্য স্বাদের শিহরণ জাগানো টান টান উত্তেজনাপূর্ণ এক গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। লেখক সৌজন্য চক্রবর্তী মহাশয়ের লেখা গল্প মমি ব্রাউন ও ইজিপশীয় আতঙ্ক। আজ আপনারা শুনতে পাবেন শুধুমাত্র মাহেশ্বরী প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শুরু হতে চলেছে আজকের গল্প, লেখক শ্রী সৌজন্য চক্রবর্তী মহাশয়ের লেখা গল্প মমি ব্রাউন ও ইজিপশীয় আতঙ্ক। আবার 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 এসেছে শয়তানগুলো। উফ উফ আমাগো। রজতের আর্তনাদে ধড়ফড়িয়ে উঠে বসে ওর স্ত্রী সুদীপা। আরে কি গো, আবার ভুলভাল বকছো? নাও জল খাও একটু, কোনো বাজে স্বপ্ন দেখেছো বোধ হয়। সুদীপার বিরক্তিসূচক কথাগুলো শুনে রজত ভেবে পায় না কি করে তাকে বোঝাবে যে সত্যিই ওই নরকের কীটগুলো তার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। তাও একরকম হতাশা ও কান্নার সুরেই বলে ওঠে রজত, তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো, এই দেখো, এই দেখো আমার গায়ে চলে বেড়াচ্ছে, এই দেখো চলে বেড়াচ্ছে, এই দেখো। ও মাগো, কি যন্ত্রণা! ঘরের লাইটটা জ্বেলে সুদীপা কিছুই দেখতে পায় না। আজ দুদিন ধরেই এরকম করছে রজত। ও বলছে চারদিকে ও নাকি শুধু মাকড়সা দেখতে পাচ্ছে। এবার তো সারা গায়েও চলে ফিরে বেড়াচ্ছে তারা, অথচ সুদীপা কিচ্ছুটি টের পাচ্ছে না। একবার ভাবল হয়তো সারাদিন এইসব আঁকাআঁকি করে একটা কল্পনার জগতে নিজেকে দীর্ঘদিন যাবৎ যুক্ত রাখায় মানসিক কোনো কারণে হয়তো হ্যালিউসিনেশনের শিকার হয়েছে সে। কিন্তু রজতকে বলতেও সাহস হচ্ছে না তার, যদি কিছু মনে করে। কিন্তু এবার সুদীপা আর থাকতে পারল না, বলেই ফেলল, শোনো, এই সব তোমার মনের ভুল। সারাদিন অফিস কাজের চাপ, তার উপর যেটুকু টাইম পাও সেটাও কাটিয়ে দাও ওই আকাশ পাতাল চিন্তা আর ছবির জগতে। আজ খুবই উদ্ভট কল্পনা করছো এটা সেটা, সেই জন্যই হয়তো এসব ভুলভাল জিনিস দেখতে পাচ্ছ। তুমি বরং কাল একবার ডক্টর বসুর চেম্বারে গিয়ে দেখিয়ে এসো, শুনেছি উনি খুব ভালো সাইকিয়াট্রিস্ট। এইটুকু শুনেই রজত খিঁচিয়ে ওঠে। কি? তুমি আমাকে পাগল ভাবছো? খানিকক্ষণ থেমে আবার বলে, এখন তুমিও যদি বিশ্বাস না করো, আমি কাকে বোঝাবো বলো? দুফোঁটা চোখের জলও হয়তো গড়িয়ে পড়ে নিজের অজান্তেই। সুদীপা রজতের হাতটা আলতো করে ধরে। আমি আমি সেরকম বলতে চাইনি, বিশ্বাস করো। কিন্তু দেখো, আমিও তো কিছু দেখতে পাচ্ছি না। এখন কি করব তুমিই বলো। সুদীপা রজতকে বোঝাতে চায় সান্ত্বনার সুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল বরং একবার যাবো না হয় ডাক্তারের কাছে। কিন্তু বিশ্বাস করো, আমি না ভুল দেখছি না। একটু হতাশার সুরেই বলল রজত। ডাক্তার দেখানোয় রাজি হওয়াতে সুদীপা এবার বেশ খুশি হয়েই জড়িয়ে ধরে রজতকে। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট দরকার তোমার। সারা দিন এত চিন্তা করো না আর। চলো, রাত হয়েছে অনেক, এবার ঘুমো। প্রখ্যাত চিত্রশিল্পী রজত ব্যানার্জি কলকাতার একজন খুব নামকরা আঁকিয়ে। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ডাক আসে তার আঁকা চিত্র প্রদর্শনের জন্য। এই এক বছরে তার খ্যাতি অভাবনীয় রূপে ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। পাশাপাশি একটা ছোট অফিসে
বেশ কিছু বছর ধরে কাজ করছে সে। তবে এবার ভাবছে পেইন্টিংয়ে আরেকটু বেশি করে মনোনিবেশ করবে। মাস ছয়েক হলো বিয়ে করে নতুন ফ্ল্যাটটাতে উঠেছে ওরা। দিব্যি কাটছিল সুদীপার সঙ্গে নববিবাহিত জীবন, কিন্তু বিধিবাম ভাগ্যের চাকা যেন ঘুরে গেল কোনো এক অদৃশ্য মায়া বলে। তার জীবনে অভিশাপের মতো নেমে এলো এই অদৃশ্য কীটগুলো। রজতের মনে হয় তার চারপাশে যেন সব সময় ঘিরে রয়েছে এই পোকাগুলো। সুযোগ পেলেই তাকে টেনে নিয়ে যাবে একটা গভীর অন্ধকারের দিকে, মৃত্যুর দিকে। পরদিন অফিস থেকে ফেরার পথে ডক্টর বসুর চেম্বারে ঢুকল রজত। সকালে উঠেই অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিল সুদীপা, তাই খুব বেশি দেরি হলো না লাইন পেতে। রজত সমস্ত ঘটনা বলল ডাক্তারবাবুকে। পুরোটা মন দিয়ে শুনে ডক্টর বসু জানালেন, দেখুন মিস্টার ব্যানার্জি, আপনি যা বললেন তাতে আমার একটাই সম্ভাবনা মাথায় আসছে এই মুহূর্তে। একটু ভয় আর তো চাপা কণ্ঠে রজত বলল, কি স্যার? তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, মানে আপনি কি কোনো ড্রাগ ইউজ করেন বা নেশা টেশা, লাইক কোকেইন বা অন্য কিছু? ডক্টর বসুর এই অদ্ভুত প্রশ্নে খানিকটা অবাক হয়েই রজত জানায়, না ডাক্তারবাবু, কোকেন তো কোন ছাড়, আমি কোনো ড্রাগই নিই না। এই শুধু মাঝে মধ্যে কাজের চাপে মাথা ধরলে একটু সিগারেটে টান দিয়েই যা। আসলে মিস্টার ব্যানার্জি, আমি এই কারণে জিজ্ঞেস করলাম আপনাকে, কারণ কোকেইন বা ওই ধরনের কোনো নেশা করলে অনেক সময় এই টাইপের হ্যালুসিনেশন দেখা যায় পেশেন্টের মধ্যে। যেমন আপনি বললেন এইমাত্র, তো সব সময় মনে হয় যেন সারা গায়ে কোনো পোকা কিলবিল করে হেঁটে বেড়াচ্ছে। তো এই ধরনের ট্যাকটাইল হ্যালুসিনেশনকে আমাদের মেডিকেল টার্মিনোলজিতে ম্যাগনন সিমটম বলে থাকি। কিন্তু আপনি তো বলছেন আপনি সেরকম কোনো নেশাই করেন না, তাহলে তো ব্যাপারটা নিয়ে একটু বেশ ভেবে দেখতে হচ্ছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, বরং বরং কিছুদিন অবজার্ভ করুন ভালো করে ব্যাপারটা। হ্যাঁ, মানে এই কিছু ওষুধ আমি আপাতত দিচ্ছি আপনাকে আপনার নার্ভ স্টেবল রাখার জন্য। তো এই দুর্বলতাটাও কেটে যাবে আস্তে আস্তে। তারপর 1 সপ্তাহ পর একবার আসুন, তখন ডিটেলস নিয়ে ওষুধ চেক করা যাবে না হয়। পারলে এর মাঝে একবার এসে দেখা করে যাবেন, নতুন কিছু ঘটলে জানাবেন আমায়। কিন্তু তার পরদিন যা ঘটল তাতে রজতের উপর বিশ্বাস এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল সুদীপার। সুদীপা এবার বুঝল রজতের মনের ভুল এসব মোটেই নয়, সত্যি কিছু ঘটছে। রজত হয়তো সবটা ভুল দেখছে না। আসলে পরদিন সকালে উঠে রান্নাঘরে যেতেই সুদীপা চমকে ওঠে। একটা ভয় মেশানো আতঙ্কে চিৎকার করে বেরিয়ে আসে সে। রজতেরও ঘুমটা ভেঙে যায় সেই আর্তনাদে। রান্নাঘরে গিয়ে যা দেখে তাতে ওদের বিস্ময়তা কেটে একটা অজানা ভয় আষ্টে পৃষ্ঠে চেপে ধরে ওদের। এবার আর শুধু রজত নয়, সুদীপাও স্পষ্ট দেখতে পাচ্ছে চোখের সামনে সব কিছু। তারা দেখতে পায় রান্নাঘরের দেওয়াল জুড়ে একটা অস্বচ্ছ পাতলা সাদা আস্তরণ, আর যার কোণে গিজ গিজ করছে ছোট বড় কীটের দল। তারা যেন আগে থেকেই গোপন ষড়যন্ত্র করে রাতারাতি কোনো এক জাদু বলে বুনে ফেলেছে সেই সূক্ষ্ম জাল। সেটা যেন একটা চাদরের মতো ঢেকে ফেলেছে পুরো দেওয়ালটাকে, আর তার উপর ঘুরে বেড়াচ্ছে অসংখ্য কালো কালো বিষাক্ত মাকড়সা। কি ভয়ানক সে দৃশ্য! প্রথমটায় তারা একেবারে হতভম্ব হয়ে যায় কিছুক্ষণের জন্য। তারপর সারা দিন ধরে দুজনে মিলে কোনো রকমে ঝাঁটা আর কীটনাশক গ্যাস কিনে এনে স্প্রে করে খতম করে তাদের। কিন্তু এর পরেও বাড়ির বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে এই কুৎসিত মাকড়সার জাল।
সে জালের ওপর ধুলোর পুরু আস্তরণ জমে তৈরি হয়েছে একাধিক ঝুলের স্তর, আর ঝুলের ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে ওগুলো। এবার সত্যি সুদীপাও বেশ ভয় পেয়ে গিয়েছে এই ঘটনায়। রজত রাতে মাঝে মাঝেই দুঃস্বপ্ন দেখে, ভয় পেয়ে চমকে চমকে ওঠে। সব মিলিয়ে সে এক আতঙ্কের বিভীষিকা যেন গ্রাস করেছে তাদের। ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে, যেদিন মিস্টার রজত ব্যানার্জির নামে সেই হলুদ প্লাস্টিকে মোড়া পার্সেলটা এলো তার ফ্ল্যাটে। প্লাস্টিকের কভার সরিয়ে কার্ডবোর্ডের বাক্সটার নিচে রজত দেখল প্রয়োজনীয় শিপিং ডিটেলস ছাড়া অ্যাড্রেস আর একটা চেনা নাম, অতীশ রায়। একটু অবাক হয়ে প্যাকেটটা খোলে রজত। তার মধ্যে কাগজে মোড়া একটা পেইন্টিং দেখতে পায় সে। খুব সাবধানে সেটা বের করে আনে বাক্সের বাইরে। তারপর কাগজের মোড়ক খুলে দেখে রজত এ কি, এ তো কোনো মাথা মুন্ডুই বোঝা যাচ্ছে না দেখছি। নিজের মনেই বিড়বিড় করে রজত। কারুকার্য করা একটা সোনালী কাঠের ফ্রেমে বাঁধা খুবই সস্তা কাগজে আঁকা একটি ছবি, কিন্তু ছবির অর্থ কিছুই বোধগম্য হলো না রজতের কাছে। অদ্ভুত দর্শন একটা অবয়ব, আধা মানব আধা মাকড়সা, যেন পৃথিবীর কোনো প্রাচীন সভ্যতার আড়ালে বহু যুগ আগে হারিয়ে যাওয়া একটা ভয়ানক প্রাণী। ছবিটা আগাগোড়া এক কালারেই আঁকা হয়েছে। কালচে ব্রাউন আউটলাইনের মাঝে মাঝে হালকা লালচে ছোপ দেখা যাচ্ছে, তবে ছবিটা আদ্যপান্ত ব্রাউন কালারেই বিভিন্ন শেড দিয়ে আঁকা, অন্য কোনো রং ইউজ করা হয়নি। সাদা আর্ট পেপারের ওপর ছবিটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে চিত্রশিল্পীর নিপুণ দক্ষতায়। একটা মানবীর দেহকে ঘিরে চারপাশে মাকড়সার মতো 8টা লম্বা লম্বা পা, দেখলেই কেমন গা শিউরে ওঠে। ছবিটার নিচে এক কোণে আর্টিস্টের চেনা সিগনেচার, অতীশ রায়। নামটার দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে ঘরের একপাশে রাখা একটা কাঠের তৈরি বইয়ের আলমারির ওপর হেলান দিয়ে রাখা তার কিছু পেইন্টিংসের পাশে তুলে রাখল সেটা। অতীশ নামটা মনে পড়তেই একটা চেনা হাসির রেখা যেন ফুটে উঠল রজতের ঠোঁটের কোণে। রজতের মাকড়সার প্রতি একটা চাপা ভয় ছোট থেকেই। শুধু অতীশ কেন, কলেজে পড়ার সময় প্রায় সবাই জানতো সে কথা। তবে কি অতীশ নিছক মস্করা করার জন্য পাঠিয়েছে ছবিখানা? কিন্তু ও তো সেরকম ছেলে নয়। অতীশের সাথে পরিচয় সেই কলেজ লাইফ থেকে। দারুণ মেধাবী ছাত্র ছিল সে, আর তার আঁকার হাত শুধু দুর্দান্ত বললেও কম বলা হবে। মনের অতল গভীরের বাস্তব আর কল্পনার সংমিশ্রণে যেসব প্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক ছবি ফুটে উঠত তার তুলি দিয়ে, সেগুলোর দিকে মহাবিষ্টের মতো তাকিয়ে থাকা যায় অনন্তকাল ধরে। সে যেন এক অদ্ভুত মায়াবী অনুভূতি। তবে সেসব ছবি দিয়ে কখনো নাম করতে চায়নি সে। একটু লাজুক টাইপের ছেলে ছিল অতীশ, সেভাবে মিশত না কারোর সাথেই। কলেজ ছাড়ার পরেও ওর সাথে বেশ যোগাযোগ ছিল রজতের। একটা ছোটখাটো অফিসে কাজ করত অতীশ। সস্তায় কোনো রকমে একটা একতলা বাড়ি ভাড়া নিয়েছিল সেখানেই। 2টো রুম, তার একটাতে সে নিজের পেইন্টিংয়ের কাজ করত। পরে অতীশ কয়েকজন বন্ধুর অনুরোধে প্রথম তার আঁকা ছবি দেয় একটা আর্ট কম্পিটিশনে। ফার্স্টও হয় সেটাতে। তারপর বন্ধুদের পরামর্শে অনেক চিন্তা ভাবনা করে স্থির করে তার আঁকা সমস্ত পেইন্টিংস নিয়ে অ্যাটেন্ড করবে আর্ট এক্সিবিশনগুলোয়।
আর ছবি বেচেও বেশ আয় হবে। কিন্তু সব আশা এক লহমায় চুরমার হয়ে যায় সেদিন। মাস তিনেক আগের কথা। অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল অতীশের, 8:15 কি আর একটু বেশি। তাই হোটেল থেকে ডিনারটা প্যাক করে নেয় সে। কিন্তু বাড়ির কাছাকাছি আসতেই দূর থেকে তার চোখে পড়ে একটা আগুনের ঝলকানি। সামনে গিয়ে যখন দাঁড়ায় ততক্ষণে সব শেষ। তার এত বছর ধরে নিজের জীবন দিয়ে আঁকা সাধের পেন্টিংসের রুমটা থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে থেকে থেকে। চোখের সামনে তার সমস্ত সৃষ্টিকে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে দেখে পাথরের মতো নির্বাক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল অতীশ। সমস্ত ভালোবাসাটুকু দিয়ে মন প্রাণ উজাড় করে আঁকা পেন্টিংগুলো এখন কেবল ধূসর ছাই হয়ে উড়ে বেড়াচ্ছে তাকে ঘিরে। অদৃষ্টের কি নির্মম পরিহাস! কিভাবে যে পেন্টিংসগুলোতে সেদিন আগুন লাগলো তা অনেক ভেবেও ঠিক বুঝতে পারল না অতীশ। রান্নার গ্যাস অফ করতে ভুলে গিয়েছিল কি অফিস যাওয়ার আগে? না, মনে পড়ছে না কিচ্ছু। এতগুলো ছবি একসাথে পুড়ে ছাই হয়ে যেতে দেখে কারই বা মাথা ঠিক থাকে আর? কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। তারপর থেকে অতীশের সাথে যোগাযোগও অনেক কমে গেছে রজতের। দেখা তো হয়ই না, ফোন মেসেজও একরকম বন্ধ বহুদিন। কোথায় আছে, কি করছে, কে জানে। তাই এতদিন পর হঠাৎ তার কাছ থেকে পেইন্টিংটা পাওয়ায় বেশ অবাকই হয়েছিল রজত। তাহলে কি আবার নতুন করে ছবি আঁকতে শুরু করেছে সে? কোথায় আছে সে এখন? খোঁজ নেওয়া উচিত একবার তার। ছোট থেকেই মাকড়সার প্রতি একটা বিশেষ ভয় রজতের। ভয় না বলে এক প্রকার ঘৃণাই বলা চলে। কিরকম বিচ্ছিরি কদাকার প্রাণী! ছোটবেলায় ঘুমের মধ্যে বহুবার মাকড়সা বুলে গিয়েছে তার হাতে, মুখে ও শরীরের বিভিন্ন উন্মুক্ত অংশে। আর সেই জায়গায় মাকড়সার রস লেগে হতো এক প্রকার বিষাক্ত ঘা। জ্বালায় ছটফট করত খুব তখন। মাকড়সার প্রতি তার এই অবান্তর ভয় কলেজের প্রায় সবাই জানত। তাই ভয় দেখিয়ে ঠাট্টা মজা করতে কেউ ছাড়ত না। রজতের বেশ অস্বস্তি হতো একরকম। এখন আবার সেই পুরনো ভয়টা যেন মাথা চারা দিয়ে উঠছে ধীরে ধীরে। তাদের ফ্ল্যাটে তো কোনোদিন এমন জিনিস দেখেনি রজত। সেটাও একটা কারণ এই ফ্ল্যাটটাকে রজতের পছন্দ হওয়ার। এসে থেকে কোনো পোকা মাকড় আরশোলা কিচ্ছু দেখতে পায়নি তারা এই ফ্ল্যাটে। বিশেষ করে একটাও মাকড়সা দেখতে পায়নি কোথাও। আগে যে ফ্ল্যাটটাতে তারা থাকতো সেখান থেকে এই একটা কারণেই এই ফ্ল্যাটে এসে শিফট করেছে রজত। আগের ফ্ল্যাটে প্রচুর মাকড়সার উপদ্রব। সেই নিয়ে প্রতিবেশীরাও আড়ালে কথা বলতো, হাসাহাসি করত। রজত জানে। তবে এই নতুন 2 BHK ফ্ল্যাটখানা বেশ ছিমছাম। খোলামেলা দুটো রুম, বারান্দা, কিচেন, বাথরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। পোকামাকড়ের অনুপস্থিতির জন্যই বোধহয় টিকটিকিও পর্যন্ত একটাও দেখা যায় না। কিন্তু আজ হঠাৎ কিভাবে কোত্থেকে যেন দলে দলে নেমে আসছে এই মাকড়সাগুলো। ওগুলো যেন পৃথিবীর কোনো প্রাণীই নয়। এমন অদ্ভুত নিরেট অন্ধকারের মতো কালো কালো বিভৎস প্রাণীগুলো যেন ভূগর্ভের কোনো অতল অন্ধকার থেকেই উঠে এসেছে এখানে। বিধাতার খাতায় জীবনের দেনা পাওনাগুলোর সমস্ত হিসেব নিকেশ যেন তারা চুকিয়ে দিতে এসেছে। এত সহজে ওরা যে ফিরবে না, এটা রজত খুব ভালোভাবেই জানে। অতীশকে ফোনে না পেয়ে সেই দিনই অফিস থেকে একবার অতীশের ঠিকানায় খোঁজ নিতে যায় রজত।
অনেক খোঁজাখুঁজির পর পুরনো বাড়ির মালিকের কাছ থেকে অতীশের নতুন ঠিকানার ভাড়া বাড়িটাতে গিয়ে যা জানতে পারে তাতে তার মাথা থেকে পা অবধি থরথর করে কাঁপতে থাকে। বাড়ির মালিকের কাছে জানা যায় অতীশ নাকি আত্মহত্যা করেছে দিন 7 আগেই। হাতের শিরা কেটে সুইসাইড করেছে অতীশ। আশ্চর্য, কি এমন হলো যে অতীশ নিজেকে একেবারে শেষ করে দিল? আর্থিক সমস্যা চললেও অন্তত রজতকে একবার জানাতে পারত। মনটা একটু খারাপই হয়ে গেল তার জন্যে রজতের। বাড়ি ফিরে সুদীপাকে ব্যাপারটা জানাতে সেও একটু সমবেদনা দেখালো, সাথে এও জানালো আজ সারাদিন সেরকম নতুন কিছু উৎপাত হয়নি। এটা শুনে একটু স্বস্তিই পেল রজত। ভাবল হয়তো এই নরক যন্ত্রণার ইতি ঘটেছে তাহলে। একটা চাপা চিৎকার করে উঠে বসল রজত। বালিশের কাছেই ছিল মোবাইলটা। ফ্ল্যাশটা অন করে যা দেখল তাতে তার রক্ত মুহূর্তে হিম হয়ে গেল। সচকিতে তাকিয়ে দেখল রজত মশারির যে ধারটাতে তার হাত লেগেছিল সেইখানে মশারির বাইরে একরাশ চুলের মতোই যেন একগোছা কালো চুল, আর তার মধ্যে থেকে কিলবিল করে বেরিয়ে আসছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দানবের দল। মশারির খুঁট বেয়ে ছড়িয়ে পড়ছে তারা চারিদিকে। ভয়ে জড়সড় হয়ে দুজনে কোনো রকমে সে রাতটা মশারির ভেতর কাটালো। ঠিক করলো কাল একবার অফিস থেকে ফিরে কথা বলবে প্রতিবেশীদের সাথে। এর একটা বিহিত না করলে জীবনটা নরকে পরিণত হতে আর বেশি দেরি লাগবে না। পরদিন সুদীপার এক কলিগ সুতনয়ার জন্মদিনে তাদের দুজনের নেমন্তন্ন, কিন্তু রজতের মন মেজাজ একদম ভালো নেই। তাই সুদীপাকে বলল, তুমি বরং চলে যেও, আমার শরীরটা ঠিক আজ ভালো ঠেকছে না। সুদীপা আর জোর করল না, বলল, আচ্ছা, তুমি সময় মতো খেয়ে নিও তাহলে। আমি ফোন করে খবর নেব যদিও। আর বলছি, একবার সুতনয়াদের বলে দেখবো এই ব্যাপারে। আচ্ছা, বলে দেখো যদি কোনো উপায় হয়। অফিসের কলিগদের সঙ্গেও একটু পরামর্শ করবে বলে ঠিক করল। ওয়েদারটা আজ একটু মেঘলা মেঘলা করেছিল ভোরবেলা। সকালের দিকে মেঘটা একটু পরিষ্কার হতেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রজত। স্নান টান সেরে সুদীপাও বেরিয়ে যাবে বন্ধুর বাড়ি, ফিরবে সেই সন্ধ্যের পর। কিন্তু দুপুর গড়াতেই রাত জাগা চোখের নিচে জমা কালির মতোই আকাশে ভেসে বেড়ানো কালো মেঘগুলো ঘনিয়ে এলো হঠাৎ করে, যেন কোনো অশনি সংকেত দিতে চাইছে আজ ওরা। লাঞ্চটা সেরে অফিসের কাজ মিটিয়ে বাড়ির রাস্তা ধরল রজত। রাস্তায় এক পশলা বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফিরল সে। ভাগ্যিস সুদীপার কথা মতো ছাতাটা নিয়ে বেরিয়েছিল আজ, তাও বৃষ্টির দাপটে শার্ট আর প্যান্টের বেশ খানিকটা ভিজে গিয়েছে তার। বাড়ি পৌঁছে রজত প্রথমেই বাথরুমে ঢুকল। ফ্রেশ হয়ে যখন বেরোলো তখন বৃষ্টিটা অনেক ধরে এসেছে। একটা ভি নেক টি শার্ট আর একটা ট্র্যাক স্যুট গলিয়ে ল্যাপটপটা নিয়ে বসলো সে। মাঝখানে একবার ফোন করে তার পৌঁছানোর খবর জানিয়ে দিয়েছে সুদীপাকে। সুদীপাও বলল বেরিয়ে পড়বে ঘণ্টাখানেকের মধ্যেই। ফোনটা রেখে ল্যাপটপে মন দিল রজত। অফিসের কয়েকটা কাজ সেরে নিতে পারলে আজ রাতে একটা ড্রয়িং নিয়ে বসতে পারবে। দিন 4-5 এই ঝামেলায় একটাও ছবি আঁকা হয়নি ওর। সামনেই একটা বড় আর্ট ফেস্টিভ্যাল, ওর আঁকা ছবি সেখানে বিশেষভাবে আমন্ত্রিত। দেশ বিদেশের থেকে বিভিন্ন নামকরা আর্টিস্টরা সেখানে আসবেন। কিন্তু কিছুদিন ধরেই এই একটাই কারণে রজত কিছুতেই মন বসাতে পারছে না পেইন্টিংয়ে।
যখনই তুলি হাতে নিয়ে ক্যানভাসটার কাছে বসছে, ঠিক তখনই মনে হচ্ছে সাদা ক্যানভাসটা জুড়ে আপনা থেকেই ফুটে উঠছে একটা আউটলাইন। তারপর আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে অবয়বটা, ঠিক সেই আধা মানব আধা মাকড়সার বিভৎস রূপটা ধারণ করছে তারপর। আর ঠিক সঙ্গে সঙ্গেই কোত্থেকে যেন উঠে আসছে অন্ধকার জগতের সেই কীটগুলো, ছড়িয়ে পড়ছে সারা ক্যানভাসময়। একটা তীক্ষ্ণ চিৎকারের মতো রিনরিনে আওয়াজ, যেন কানের পর্দা ফাটিয়ে দিতে চাইছে ওগুলো। আর এক মুহূর্ত বসে থাকতে পারছে না রজত, পাগলের মতো দুহাত দিয়ে ছিঁড়ে ফেললো ক্যানভাসের পাতা। সঙ্গে সঙ্গে মাকড়সাগুলো পাতা থেকে বেরিয়ে রজতের শরীরে উঠে আসে একে একে। একটা তীব্র আতঙ্কে চিৎকার করে চোখ খুলল রজত। এতক্ষণ ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন জুড়িয়ে এসেছিল চোখ দুটো। টেবিলে রাখা কাচের গ্লাস থেকে খানিকটা জল গলায় ঢেলে শান্ত হয়ে বসল রজত। কি ভয়ানক ছিল স্বপ্নটা। নিজের মনেই বলে সে। একবার আবছা আবছা মনে পড়ে যায় স্বপ্নটা, কি বিভৎস। আর ঠিক তখনই চোখ পড়ল ল্যাপটপের স্ক্রিনটাতে। সে দেখতে পেল স্ক্রিনের ওপর একটা মাকড়সা 8 পায়ে হেঁটে নেমে আসছে কিবোর্ডের দিকে। প্রথমটায় রজত একটু ভয়ই পেল, তারপর এদিক ওদিক খুঁজে সামনে একটা নিউজ পেপার কুড়িয়ে পেয়ে সেটাকে রোল করে চালিয়ে দিল পোকাটার ওপর। কিন্তু সেটাকে আর দেখা গেল না সেখানে। নিমেষের মধ্যে যেন মিলিয়ে গেল কোথায়। ভালো করে চোখ দুটো কচলে জানলার দিকে তাকালো রজত। দেখলো এর মধ্যেই ঝুপ করে কখন যেন সন্ধে নেমে এসেছে বাইরে। বিদ্যুতের আলোয় চোখে পড়ছে রাস্তার ওপারের ল্যাম্প পোস্টগুলো। হঠাৎ খেয়াল হয় সে অন্ধকারের মধ্যেই বসে রয়েছে এতক্ষণ। সামনের ল্যাপটপ থেকে আলো এসে পড়ছে তার কোলে আর পাশের টেবিলে রাখা কাচের গ্লাসের উপর। সে আলো পড়ে ঘরের মধ্যে আলো আঁধারির এক অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তাহলে কি লোডশেডিং হলো? মনে মনেই উচ্চারণ করল রজত। শুধু এইটুকু অংশই হালকা হলেও দেখা যাচ্ছে, বাকি ঘর অন্ধকারে ডুবে রয়েছে। বাইরের বৃষ্টিটা ঝমঝম করে আবার কখন জানি শুরু হয়ে গিয়েছে। মোবাইলের দিকে চোখ পড়ল রজতের। সুদীপার কাছ থেকে SMS এসেছে একটা। ফোনটা তুলছো না কেন? আমার ফিরতে একটু দেরি হবে, বৃষ্টিটা একটু কমলে বেরোবো। তাই তো, ফোনটা যে সাইলেন্টই রয়ে গেছে লক্ষ্য করেনি এতক্ষণ। কন্ট্যাক্টসে গিয়ে দেখল 4টে মিসড কল। কি ভাববে সুদীপা? খুট করে ফোনটা লাগিয়ে নিল সুদীপাকে। প্রথমবার 2বার রিং না হয়েই কেটে গেল ফোনটা। তারপরের বার একটা মেইলি যান্ত্রিক কথা শোনা গেল। Your call is temporarily unavailable on this number. অগত্যা মেসেজে শুধু একটাই শব্দ টাইপ করলো রজত, ওকে। ফোনের চার্জও শেষ হয়ে এসেছে এতক্ষণে, যে কোনো সময় ডেড হয়ে যাবে। মনটাও ভারী হয়ে এসেছে এবার। এসব চিন্তা থেকে বেরোতে না পারলে কিচ্ছু কাজ হবে না আর। যেদিন থেকে ওই অপয়া পেন্টিংটা এসেছে সেই দিন থেকেই এসব নারকীয় অত্যাচার শুরু হয়েছে তার উপর। এই দুদিন তো এমন হয়েছে যে খাওয়ার সময় পর্যন্ত জ্বালাতন করছে ওগুলো। কি বিশ্রী করাল কালো প্রাণীগুলো। ভাবতেই মনটা যেন একটা তীব্র ঘৃণা আর অজানা কোনো ভয়ে বিষিয়ে ওঠে রজতের। তাহলে কি ওই ছবিটার মধ্যে কিছু রহস্য লুকিয়ে রয়েছে? নিজের মনে বিড়বিড় করে রজত। কিন্তু অতীশ তার এত পুরনো বন্ধু, তার কেনই বা কোনো ক্ষতি করতে চাইবে সে?
কিচ্ছু বুঝে উঠতে পারে না রজত। মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে এবার। চেয়ার ছেড়ে উঠে টেবিলের ড্রয়ার হাতড়ে একটা বড় মোমবাতি খুঁজে পেল রজত। ল্যাপটপের আলোয় টেবিলে রাখা সিগারেটের প্যাকেটটা আর তার কাছেই দেশলাইয়ের খাপটা দেখতে পায় সে। সেটা থেকে একটা কাঠি জ্বালিয়ে মোমবাতিটা ধরালো রজত। সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেটও বের করে ধরালো সেই আগুনে। মাথাটা একটু যেন ধরেছে। তারপর সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ধীরে ধীরে তার আঁকার ঘরটাতে প্রবেশ করল। ঘরের এক কোণে ছোট্ট বইয়ের আলমারিটার উপর একই রকমভাবে দেওয়ালে হেলান দেওয়া রয়েছে সেই পেন্টিংটা। সেটার সামনে এগিয়ে গেল রজত। মোমবাতিটাকে একপাশে নামিয়ে রেখে তুলে নিল ছবিটা। মোমবাতির আলোয় ঘরের নিশ্ছিদ্র অন্ধকারের কালো চাদরটা যেন আস্তে আস্তে পাতলা হয়ে আসছে। পরিষ্কার হচ্ছে সব কিছু চোখের সামনে। জানলার পাল্লা দুটো বন্ধ থাকায় ঘরটা একটু যেন গুমোট ভাব রয়েছে। মাঝে মাঝে দরজার উপার থেকে বিদ্যুতের আলোর ঝলকানিতে একবার করে সারা ঘরটা এক ঝলকের জন্য দেখা দিয়েই আবার ঢেকে যাচ্ছে মিহি অন্ধকারের আবরণে। অন্ধকার আর সিগারেটের ধোঁয়ায় এক মায়াবী কুহেলিকা যেন তৈরি হয়েছে ঘরময়। ঠোঁট থেকে পোড়া সিগারেটটা ফেলে দিয়ে ছবিটা এবার ভালো করে দেখল রজত। প্রথমবার এতটা খুঁটিয়ে দেখেনি সে। মোমবাতির আলোয় ছবির মধ্যেকার বিভৎস অপার্থিব অবয়বটাকে যেন জীবন্ত মনে হচ্ছে। কি নিখুঁত তুলির টানে আঁকা সেটা। অতিশী পারে এমন ভয়ঙ্কর সুন্দর ছবি আঁকতে। মোমবাতির আলোয় ছবিটার নিচে একটা অংশে চোখ যেতেই রজতের মনে হলো ওই জায়গাটায় কাগজটা একটু মোটা লাগছে না? পাতলা সাদা ক্যানভাসের কাগজটায় ওই জায়গাটার পেছনে নিশ্চয়ই কিছু রয়েছে। এমনি দিনের আলোয় চোখে পড়েনি এতদিন। একটা অজানা উৎসাহে ছবিটা পেছন দিকে ঘুরিয়ে নাড়াচাড়া করতেই ওই জায়গাটাতে একটা কাটা অংশ দেখতে পায় রজত। খুব সূক্ষ্মভাবে কেউ যেন ওই জায়গাটায় একটা হিডেন পকেট বানিয়ে রেখেছে। হাত গলিয়ে দিতেই একটা পাতলা কিছুতে হাত আটকে যায় তার। খুব সাবধানে সেখান থেকে একখানা কাগজ বের করে আনে রজত। আশ্চর্য, এটা কি? নিজের অজান্তেই একটা বিস্ময়সূচক ধ্বনি বেরিয়ে এলো তার গলা দিয়ে। তারপর কাগজের ফোল্ডটা খুলে সেটা মেলে ধরল মোমবাতির আলোয়। সেখানে স্পষ্ট কালো কালি দিয়ে লেখা অক্ষরগুলো চিনতে একটুও অসুবিধে হলো না রজতের। এ লেখা সে কলেজে বহুবার দেখেছে। পরিষ্কার কাটা কাটা হরফে সুন্দর হস্তাক্ষরে লেখা রয়েছে একটা চিঠি, তাকেই উদ্দেশ্য করে। প্রিয় রজত, পেন্টিংটা দেখে খুব আশ্চর্য হয়েছিস সেটা আমি জানি। তবে কেন এটা তোকে পাঠালাম সেটাও জানতে পারবি একটু পরেই। তবে তার আগে বেশ কিছু কথা তোকে বলে যাই। গত বছর ইজিপ্টের আল হারেমে এক আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম আমি। নর্থ ইজিপ্টের বিখ্যাত এক মিউজিয়াম, ইজিপ্ট প্যাপাইরাস মিউজিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেটা। ওখানেই পরিচয় হয় নর্থ ইজিপ্টের একজন বিখ্যাত পেইন্টার ও আর্টিস্ট রিয়াদ আশমাতের সাথে। ওই আমাদের বয়সেই হবে। কয়েক ঘন্টাতেই বেশ ভাব জমে গেল ওর সাথে। গুণী লোক নিঃসন্দেহে। আমি উঠেছিলাম মার্বেল স্টোন হোটেলে। মিউজিয়াম থেকে খুব বেশি দূরে নয়। চিত্র প্রদর্শনের কাজ শেষ হলে রিয়াদ আমাকে একটা প্রস্তাব দেয় যে আমি যেন ওর বাড়িতে এক সপ্তাহ থেকে আশপাশটা একটু ঘুরে যাই। মিশরীয় চিত্রশিল্প সম্বন্ধে
প্রভূত জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের এত বড় সুযোগ হাতছাড়া করাটা বোধহয় বোকামি হতো। আর তাছাড়াও ওর বাড়ির সামনেই ওই কাফরত আল জাবেলে, আমার হোটেল থেকে মিনিট কয়েকের পথ মাত্র। তাই রিয়াদের এই প্রস্তাবটা একরকম লুফেই নিলাম আমি। তুই তো জানিসই ইজিপ্টের আর্টস নিয়ে গবেষণা করার ইচ্ছা আমার বহু দিনের। এবার রিয়াদের সুবাদে তাতে বেশ সুবিধাই হলো বলতে পারিস। প্রথম দুদিন রিয়াদ আমায় আশেপাশের পিরামিড, মন্দির এসব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। ওখানকার বিশেষ চিত্রশিল্প ও ভাস্কর্যের নানান ইতিহাস বলতে থাকলো সারা রাস্তা জুড়ে। যত দেখছি সেসব ততই যেন মুগ্ধ হচ্ছি আমি। হাজার হাজার বছর আগেও মানুষের ওরকম নিপুণ আর সূক্ষ্ম কারুকার্যের নমুনা সামনে থেকে দেখে সত্যি আমি অভিভূত হয়ে পড়েছিলাম। ইন দ্য মিন টাইম আমি ওখানকার এক পুরোহিতের কাছে মিশরীয় দেবদেবী সম্পর্কেও যথেষ্ট চিত্তাকর্ষক তথ্য জানতে পারলাম। তবে রিয়াদ ওসব গালগল্প আর ওদের ধর্মবিশ্বাসকে কুসংস্কার বলেই উড়িয়ে দিল। আমি এ ব্যাপারে বিশেষ বিশ্বাসী তা নয়, কিন্তু হাজার হাজার বছর আগেকার মিশরীয় পুরাণের গল্পগুলি বেশ চমৎকার। কিন্তু বুঝলাম রিয়াদের তাতে কোনো আগ্রহী নেই। 3 দিনের দিন সন্ধেবেলায় আমি পাশাপাশি এলাকাটা, মানে ওই দোকান বাজার, ডাক্তারখানা, সরাইখানা এগুলো সব দেখে সবে ফিরেছি। হঠাৎ দেখি রিয়াদ ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে আমায় দেখে। আমার কাছে এসে একটা ভয়ার্ত কণ্ঠে জানায়, অতীশ, একটা বড় ভুল হয়ে গেছে ভাই। দেখলাম সারা শরীর দরদর করে ঘামছে রিয়াদ। আমি সশব্যস্ত হয়ে বললাম, কি হলো? আর এত ঘামছই বা কেন? কি হয়েছে কি? ও বলল, ঘরে চলো আগে, তারপর সব বলছি আমি। ওর রুমে ঢুকতেই চমকে উঠলাম আমি। বিছানার ঠিক সামনেই পড়ে রয়েছে একটা লম্বা সাপের খোলস। একটু অবাক হয়েই বললাম, কোত্থেকে এলো এটা রিয়াদ? তুমি তো বলেছিলে এদিকটা কোনো সাপ খোপের ভয় নেই, তাহলে এই খোলস এলো কোথা থেকে? রিয়াদ একটু দম নিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, তোমাকে সব কথা বলছি। কিছুদিন আগে আমি আমার ইংল্যান্ডের এক বন্ধু জেমসের সাথে একটা বহু পুরনো মমির কবর খোঁড়ার কাছে ওর সাথে সাক্ষাৎকারে যাই। জেমস একজন আর্কিওলজিস্ট ও রিসার্চার। প্রাচীন মমি খুঁজে তা থেকে সেই সময়কার সভ্যতা, ধর্ম সংস্কার, রীতিনীতি, সমাজবিজ্ঞান এসব সম্পর্কে গবেষণা করাই কাজ ওর। সেবার ও আমাকে আমন্ত্রণ করে ওর সাথে সাক্ষাৎকারে যাওয়ার জন্য। আমিও রাজি হয়ে যাই। সেবার নাকি সাক্ষাৎকার ওই অঞ্চলটাতে একটা পিরামিডের নিচে বেশ কয়েকটা মমির খোঁজ পাওয়া যায়। তার মধ্যে একটা হলো প্রাচীন ইজিপ্টের এক মহিলা পুরোহিত তাদহিরের। জেমসের কাছেই জানতে পারি মমিটার বয়স কম করেও 2500 বছর হবে। মমিটার খনন কার্য সম্পন্ন হলে আমি আর জেমস পিরামিডের মধ্যে থাকা সেই মমিটার কক্ষে ঢুকি। একটা সংকীর্ণ সুড়ঙ্গ পথ দিয়ে সেই কক্ষে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গ দিয়ে হাঁটার সময় চারিদিকে তাকিয়ে দেখি সুড়ঙ্গের দেওয়াল জুড়ে নানান ধরনের নকশা আর প্রাচীন হায়ারোগ্লিফিক ভাষায় কি সব লেখা চারদিকে। তারপর কক্ষে প্রবেশ করে মমির কাছে পৌঁছে দেখি কফিনের চারধারে খাবার পাত্রে খাদ্যদ্রব্য, পোশাক আশাক, গয়নাঘাটি, প্রসাধন সামগ্রী এসব সাজিয়ে রাখা আছে। প্রাচীন মিশরীয়দের ধারণা মৃত্যুর পর সেসব মৃত আত্মাদের নাকি এই সমস্ত সামগ্রীর প্রয়োজন হতে পারে।
তাই এসবের বন্দোবস্ত। তবে মমির ঢাকনার উপর খোদাই করা কাঠের কাজ আর নানান রঙে আঁকা ছবি দেখে আমি বেশ আশ্চর্য হই। অত প্রাচীন যুগেও কিভাবে এইসব রং বানাতো ওরা, এই ভেবেই অবাক হতে হয় আমাকে। বিভিন্ন কালি দিয়ে কারুকার্য করা ঢাকনাটার গায়েও হায়ারোগ্লিফিক ভাষায় কিছু লেখা দেখতে পাই। জেমস সেটা খানিকক্ষণ পর্যবেক্ষণ করে লেখাটা পড়ার চেষ্টা করলো। তারপর আমায় সেটার সম্বন্ধে বেশ কিছু তথ্য জানালো। বুঝলাম মমিটার উদ্দেশ্যে ঢাকনার গায়ে বুক অফ ডেড থেকে উদ্ধৃত মন্ত্র টাইপের কিছু লেখা আছে, যাতে ওই মৃত ব্যক্তিটি মৃত্যুর পরেও আন্ডারওয়ার্ল্ডের শয়তানদের চালনা করতে পারে। সেখানেই নাকি এই মৃত ব্যক্তিটির পাপ পুণ্যের বিচার হবে। অন্তত এরকমই মনে করত মিশরীয়রা। জেমস তার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেরিয়ে আসার সময় আমাকে একটা জিনিস দেখায়। মমিটার সাথে তার জীবৎকালে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও আসবাবপত্রের সাথে এক কোণে আমি দেখতে পাই অদ্ভুত একটা পেন্টিং। বহু বছরের ধুলো জমে একটা পুরো আস্তরণ পড়ে গিয়েছিল তার উপর। আমি সেটা মুছে কৌতূহলবশত হাতে নিয়ে দেখি একটা অদ্ভুত দর্শন মূর্তি সেখানে আঁকা রয়েছে। বিড়ালের মতো মুখ আর শরীরটা মানুষের। জেমস আমায় বলল, ইনি সম্ভবত মিশরের দেবী বাস্তেতে ছবি আঁকতে গিয়েছিলেন। আর ওই দেখো, একটা জিনিস লক্ষ্য করছো ওনার কবজিতে? আমি বাম হাতের কবজিটা ভালোভাবে লক্ষ্য করে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো। কোনো প্রাণীর আঁচড়ের দাগ মনে হচ্ছে না? জেমস আমাকে একটা জিনিস দেখিয়ে বলল, ঠিক তাই। এই দেখো রিয়াদ, এই বিশেষ রংটা দেখতে পাচ্ছ? এটার নাম হলো গিয়ে ক্যাপুট মোটাম বা ডেড ম্যানস হেড। মমি ব্রাউনও বলা হয় একে। আমি বললাম, সেটা আবার কিরকম? এর উত্তরে জেমস আমাকে একটা অদ্ভুত কথা বলে। মমি ব্রাউন হচ্ছে একটা বিশেষ রং, যেটা তৈরি করা হতো নাকি মমিরই বডি পার্টস থেকে। তার সাথে মেশানো হতো বিভিন্ন কেমিক্যাল, যেমন পিএইচ, বিটুমিনাস, মাইরাহ, আম্বার অর্থাৎ আয়রন, আর ম্যাঙ্গানিজের অক্সাইড থেকে তৈরি যৌগ, আরো অনেক কিছুই। ফলে একটা স্বচ্ছ বাদামি বর্ণ পেত সেটা। মূলত 1600 আর 1700 শতাব্দীতে এই রং তৈরির কাজ ও ব্যবহার বেশি দেখা গিয়েছে। পরে অবশ্য প্রিরাফেলাইট ও রাফেলাইট চিত্রকরেরা এই রং ব্যবহার করে বেশ নাম কুড়িয়েছিল। কিন্তু প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে এই রং দিয়ে ছবি আঁকলে নাকি মৃত আত্মাও জীবন্ত হয়ে ওঠে। আর আমার কি মনে হয় জানো রিয়াদ, এই কথা অবিশ্বাস করে ইরি দেবী বাস্তেতে ছবি এঁকে সম্ভবত তার কোপে পড়েছিলেন। তাই বিড়ালের আঁচড়ে ওনার অস্বাভাবিক মৃত্যু হয়। এই অবধি শুনে আমি একটু তাচ্ছিল্যের স্বরেই জেমসকে বলি, তুমিও বিশ্বাস করো এসব আজগুবি গাল গল্পে? আচ্ছা আচ্ছা, সে যাই হোক, আমি কি এই রংটা আমার সাথে নিয়ে যেতে পারি জেমস? জেমস একটু যেন ভয় পেয়ে বলে ওঠে,
না 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 ভাই, এটা নিও না, এটা নিও না। এসব জিনিসে শুনেছি কোনো না কোনো দেবদেবীর অভিশাপ জড়িয়ে থাকে। নিজের কাছে না রাখাটাই মনে হয় ভালো। এই রং দিয়ে যে ছবি আঁকে বা যার কাছে সে ছবি থাকে, তার উপর অচিরেই নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। আমি সব কিছু জেনে শুনে তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না রিয়াদ। এবার আমি একটু বিরক্ত হয়েই বলি, আরে এত ভয় পেও না তো জেমস, কিচ্ছু হবে না আমার। কিছুটা গাইগুই করে অগত্যা জেমস রাজি হলো। কালারের কৌটোটা নিয়ে এলাম বাড়িতে। আসার সময় জেমস বারবার সাবধান করে দিয়েছিল। এখন মনে হচ্ছে ওর কথা শুনলেই বোধহয় ভালো হতো। আমি বললাম, কেন, কি করেছো তুমি সেই রং দিয়ে? বাড়িতে ফিরে এসেও রংটা সম্বন্ধে কৌতূহল আমার গেল না। এরকম উৎসাহের বশে তুমি আসার ঠিক 2 দিন আগেই একটা ছবি এঁকেছিলাম আমি। আমি বললাম, হ্যাঁ, তো তাতে কি হয়েছে? কিন্তু রিয়াদ আমার কোনো কথা যেন শুনতেই পেল না। ও বলেই চলল, ভুলটা সেখানেই অতীশ। আমি মিশরের এক দেবতা আপেপের একটা কাল্পনিক অবয়ব একটা বইতে দেখেছিলাম। বীভৎস কোনো সাপের মতো দেখতে ছিল সেটা। সেই রকম একটা কাল্পনিক মূর্তি আমিও এঁকেছি, এবং সেটা আঁকি ওই মমি ব্রাউন দিয়ে। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে আমার রুমে আমি একা নেই। সব সময় দুটো জ্বলন্ত চোখ যেন অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কখনো একা বসে থাকলে কেউ যেন আমার কানের কাছে হিস হিস শব্দ করে ঘাড়ের ওপর একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে যায় পেছন থেকে। কিন্তু আমি পিছনে ঘুরে দেখি কেউ নেই। রাত্রে আমি মাঝে মধ্যে অদ্ভুত একটা স্বপ্ন দেখছি আজকাল, জানো। একটা দৈত্যকার সাপ যেন আমার সারা শরীর পেঁচিয়ে ধীরে ধীরে উঠছে। আমার হাত পাগুলো অসংখ্য কালো কালো সাপ তাদের হিম শীতল ঠান্ডা শরীরটা দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। রিসেন্টলি কথাটা বলবো ভাবছিলাম তোমায়, আজ হঠাৎ ওই সাপের খোলসটা দেখলাম, তাই তোমায় পুরো ব্যাপারটা জানিয়ে রাখলাম। অতীশ, হয়তো আমার মৃত্যু আসন্ন। আবেবকে আমি জাগিয়ে তুলেছি ওই রং দিয়ে, তাই আমার জীবনে নেমে এসেছে এই ভয়ঙ্কর অভিশাপ। আমার উপর নেমে এসেছে অন্ধকার জগতের ওই করাল ছায়া, যার থেকে কোনো মুক্তি নেই। ভাই, আজকের রাতটা তোমার ঘরে শুলে কোনো আপত্তি নেই তো? আমি বললাম, আরে আপত্তির কি আছে, বেশ তো, তুমি না হয় আমার সাথেই শোবে আজ। তবে আমার মনে হয় ওই মমিটাকে দেখে আর আজগুবি চিন্তা করে তোমার সাবকনসিয়াস মাইন্ডে এসব এফেক্ট পড়ছে, তাই এসব স্বপ্ন দেখতে পাচ্ছ। আর এই খোলসটা হয়তো আশেপাশে কোনো সাপ খোপ ছিল, খেয়াল করনি তুমি। বাইরের বাগানটার ওখানে ঝোপঝাড় গজিয়ে যে দেখলাম, ওখান থেকে হয়তো আমাকে থামিয়ে দিয়ে রিয়াদ বলল, না ভাই, আমারও মনে হয়েছিল এটা আমার মনের ভুল হয়তো, কিন্তু না, সত্যি এই রং অভিশপ্ত। আমি যদি মারাও যাই, তুমি এটা তোমার কাছেই রেখে দেবে। অন্য কারোর হাতে পড়লে বিপদ নিশ্চিত। আর এটা দিয়ে কোনো দিন ছবি আঁকবে না, কৌতূহলবশত হলেও না। পরের দিন আমি একটু বেরিয়েছিলাম ওই সামনের কয়েকটা ছোট ছোট পিরামিডের গায়ে আঁকা কিছু প্রাচীন ছবি দেখার জন্য। রিয়াদের একটু কাজ ছিল, তাই একাই বেরিয়েছিলাম। ফিরতে ফিরতে একটু সন্ধে হয়ে যায়, কিন্তু রিয়াদের নাম করে বারচারেক ডেকেও কোনো সাড়া না পেয়ে ও রুমটাতে ঢুকে দেখি
রিয়াদের নিথর মৃতদেহটা মেঝের ঠিক মাঝখানে পড়ে রয়েছে। আমি দৌড়ে ওর সামনে গিয়ে যা দেখেছিলাম সেদিন, তারপর থেকে ওই রং সম্বন্ধে আমার মনের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। ওর হাতের কনুইয়ের ঠিক নিচে দুটো স্পষ্ট ও গভীর দাঁতের দাগ, নিঃসন্দেহে কোবরা জাতীয় বিষাক্ত সাপের ছোবল। আমি একবার শুধু তাকালাম দেওয়ালে টাঙানো রিয়াদের আঁকা সেই সর্প মানবরূপী আবেবের ছবিটার দিকে। কি ভয়ঙ্কর জীবন্ত সেটা! সেই জেমসের কথায় আমারও দৃঢ় বিশ্বাস জন্মালো এবার। তাই খুব সন্তর্পণে সেই অভিশপ্ত রংটিকে আমি নিজের কাছেই রেখে দিই, রিয়াদের কথা মতো। দেশে ফিরে দু একটা আর্ট এক্সিবিশনে আমি প্রথম আমার আঁকা পেন্টিং থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছি। এই কথাটা তুই জানতিস ভালো করেই, কিন্তু গত বছরই আমার ছবি আঁকার রুমে আগুন লাগে, সেটাও আশা করি জানিস। সব পেন্টিংস চোখের সামনে পুড়ে ছাই হয়ে যেতে দেখেছিলাম সেদিন। তিল তিল করে স্বপ্নগুলো বাঁচিয়ে রেখে নিজের সমস্ত টুকু দিয়ে আঁকা ছবিগুলোই আমার প্রাণ ছিল রে রজত। যেদিন আগুন লাগলো তার কিছুদিন পরেই একটা আর্ট এক্সিবিশনের জন্য কিছু ছবি এঁকেছিলাম। সেটাতে ফার্স্ট হলে আজ আমার কোনো ভাবনাই থাকতো না। সেই পেন্টিংস গুলো সব পুড়ে ছাই হয়ে যায় সেদিন। এগুলো থাকলে আজকে আমার এই দুর্দিন আসতো না। ভিখিরির মতো বেঁচে থাকার শেষ সম্বলটুকু আমার পেন্টিংস গুলোর সাথে আমার কালার্স ব্রাশগুলো সব পুড়ে যায়, সব পুড়ে ছাই হয়ে যায় রে। বাড়ি ভাড়া দিতে পারিনি, তাই অন্য জায়গায় একটা কম পয়সায় ভাড়া বাড়ি নিয়ে কোনো রকমের চালাই কিছুদিন। অফিস যাওয়াও বন্ধ করে দিই ধীরে ধীরে। আমার ছবির ঘরে সেই দিনের সেই দাউ দাউ করে জ্বলা আগুনের দৃশ্যটা বারবার ভেসে উঠত চোখে। দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠতাম রোজ রাতে। এই ছবিগুলো, রংগুলো আমার জীবনের রং ছিল রে রজত। আমার প্রাণের চেয়েও অনেক বেশি কিছু এগুলো। তাই আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই রজত। আমার বেঁচে থাকার ইচ্ছেটা শেষ হয়ে যায় সেদিনের পর থেকে। ওই পুড়ে যাওয়া ছবিগুলোর সাথে সেদিন আরো একজন পুড়ে গিয়েছিল। সে কি জানিস? ভেতরে ভেতরে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছিল সেদিন একটা শিল্পী। হ্যাঁ, তোর দেখা সেই অতিশ সেদিন মারা গিয়েছিল। পড়েছিল শুধু স্বপ্নহীন হতভাগ্য একটা প্রাণ। পেন্টিং গুলো থাকলে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকতো। আজ ভাগ্যের চাকা ঘুরে যেত। আজ তোর জায়গায় আমার নাম থাকতো, সে কথা তুইও খুব ভালো করেই জানতিস। আর তাই আমায় হিংসা করতিস সব সময়। আমি জানি সেদিন ছবিগুলোয় আগুন কে লাগিয়েছিল, কে আমার সর্বনাশ করলে এত বড়। ড্রয়িং রুমে পেন্টিংস গুলোর কাছে পড়ে থাকা তোর সেই দামি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটটা চিনতে আমার ভুল হয়নি একটুও। শুধু তোকেই চিনতে ভুল হয়েছিল আমার। কেন করলি আমার এত বড় ক্ষতি? সামান্য নাম, খ্যাতি, যশ এইসবের জন্য? এই পর্যন্ত পড়ে রজত থামল। একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠল ওর ঠোঁটে।
পাগলের মতো চিৎকার করে বলে উঠল সে। হ্যাঁ অতীশ, তুই ঠিক ধরেছিস। আমি পুড়িয়ে ফেলেছিলাম তোর সব সৃষ্টিকে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছি তোর ভবিষ্যৎকে। নইলে আজ তো আমি এ জায়গায় পৌঁছতেই পারতাম না। সেই কলেজ থেকেই তোর ছবি দেখে আমার হিংসে হতো, জানিস তো। যখন কলেজের সবাই তোর ছবির প্রশংসা করতো আমার সামনে, তখন আমার মনের ভিতরটাও ঠিক এরকমই ঠিক করে জ্বলে উঠত। কিন্তু যে তুইও আমার লাইনে নাম লেখালি, আর্ট এক্সিবিশনে ফার্স্ট হলি, ছবি বেচে নাম যশ করার স্বপ্ন দেখলি, তখন আমার হিংসা তো হবেই। তুই ছিলি আমার পথের কাঁটা। আমি জানি তুই না থাকলে আমার ছবি সেদিন ফার্স্ট হতো। তাই আমি ঠিক করলাম তোর সব ছবি জ্বালিয়ে দিলে কেমন হয়। হ্যাঁ, জ্বালিয়ে দিলে কেমন হয়। একটা শয়তানি হাসিতে ফেটে পড়ল রজত। সারা ঘরময় সেই হাসি যেন বারবার প্রতিধ্বনিত হয়ে তার কানে ফিরতে লাগলো। সঙ্গে সঙ্গে বাইরে একটা প্রকাণ্ড জোরে বাজ পড়ার শব্দ হলো। সেই শব্দে সম্বিত ফিরল রজতের। আবার চিঠিখানা পড়তে লাগলো সে। তাই এই শেষ ছবিটা আমি তোকেই দিয়ে গেলাম। তুই জানিস, তোর লাগানো আগুনে সব রং, সব পেন্টিংস পুড়ে গেলেও একটা জিনিস কেবল পড়েনি। কি বলতো? সেই অভিশপ্ত মমি ব্রাউন। আরে কোন এক অদৃশ্য শক্তি ওই রংটার একটুও ক্ষতি হতে দেয়নি। তাই ওটা দিয়েই আমার শেষ ছবিটা এঁকে গেলাম। তোকে একটা কথা বলা হয়নি। দাঁড়া, তুই মাকড়সাকে খুব ভয় পেতিস, তাই না? ইজিপ্টে থাকাকালীন ওখানে এক পুরোহিতের সাথে আমার কথা হয়েছিল, তোকে আগে বললাম না? ওনার কাছেই জানতে পারি প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মাকড়সারা যেমন ভাবে তার শিকারের জাল বনে, তেমনই নাকি মিশরের এক দেবী নেইত, যিনি কিনা আবার আপেপের মা। সেরকমই তার অদৃশ্য মায়ার সুতোয় তিনি বুনবেন মানুষের ভাগ্যের জাল। তোকে আমার আঁকা যে ছবিটা পাঠালাম, ওটা আর কিছু না, স্বয়ং দেবী নেইত। আমার কল্পনাপ্রসূত প্রাচীন মিশরীয় সেই দেবীর একটা অবয়ব ওই পুরোহিতের কাছেই একটা পুঁথিতে দেখেছিলাম। নেইতের একটা পুরনো অস্পষ্ট প্রতিকৃতি। সেই ছবি আর খানিকটা আমার কল্পনা দিয়ে এঁকেছি এই পেইন্টিং খানা। আমি জানি উনি ঠিক তোর পাপের বিচার করতে আসবেন, তোর ভাগ্য নির্ধারণ করবেন স্বয়ং দেবী নেইত। বিধাতার লেখন কে খণ্ডাতে পারে বল? আমার কল্পনা সম্বন্ধে ডাউট করতিস না? আমি কোথা থেকে টুকে ছবি আঁকতাম বলে প্রচার করতিস, মিথ্যে রটাতিস। আজ আর কোনো সন্দেহই রইবে না তোর। আমার কল্পনায় বানানো এই মূর্তি নিশ্চয়ই আসবে, আসতেই হবে তাকে। এতক্ষণ
চিঠিটা এক মনে পড়ছিল রজত। এবার সে কুলকুল করে ঘামতে শুরু করেছে। তবে কি সে যা ভেবেছিল ঠিক তাই? এই ছবি সত্যিই অভিশপ্ত? তবে তবে এখন সে কি করবে? পুড়িয়ে ফেলবে এটাকেও? চিঠিটার দিকে আবার চোখ যায় রজতের। শেষ লাইনটা যেন ওকে ব্যঙ্গ করেই লেখা। মমি ব্রাউনে আঁকা আমার শেষ ছবিটা কেমন হয়েছে বল? চিঠির শেষ লাইনটা পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটা বিশাল জোরে বজ্রপাত হলো সামনেই কোথাও। আর তার আলোয় বিদ্যুৎ ঝলকের মতো রজত দেখলো খোলা দরজাটার সামনে কি 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 ওটা? কি ওটা? কি? একটা আবছায়া অবয়ব এসে দাঁড়িয়েছে দরজার সামনে। তার শরীরটা যেন কোনো এক অপার্থিব মানবীর, আর শরীরটাকে ঘিরে ঠিক ওই পেইন্টিংটার মতোই চারপাশে লম্বা লম্বা 8টা পা। আর ঠিক সেই মুহূর্তে রজত অনুভব করলো পা বেয়ে তার সারা শরীরে কিলবিল করে উঠে আসছে সেই কালো বিষাক্ত নরকীটের দল। একটা কান ফাটা রিনরিনে আওয়াজের সঙ্গে সারা শরীর জুড়ে কারা যেন বসিয়ে দিচ্ছে তাদের বিষাক্ত দাঁতের কামড়। একটা তীব্র যন্ত্রণায় ফেটে পড়ল রজত। শেষবারের মতো একটা বিদ্যুতের ঝলকানিতে সে দেখতে পেল দরজার কাছ থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সেই বিভৎস মূর্তিটা। আধা মানব আধা মাকড়সা, তার ভাগ্যের দেবী নেট। এতক্ষণ পরিবেশিত হলো আজকের গল্প শ্রী সৌজন্য চক্রবর্তী মহাশয়ের লেখা মমি ব্রাউন ও ইজিপসীয় আতঙ্ক। চরিত্রগুলিতে যে সকল বাচিক শিল্পী কণ্ঠস্বর প্রদান করেছেন তারা হলেন কুমার অলকেন্দু, সৌভিক, মৌমিতা, প্রসূন ও প্রীতম। পোস্টার টিম ডিভাইন কমেডি, সঙ্গীত স্বপ্নীল, সমগ্র ব্যবস্থাপনা পরিচালনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন আর ভালোবাসা ও আশীর্বাদ সহ মাহেশ্বরীর সাথে থাকুন। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ আমাদের একান্ত কাম্য।